কি অবস্থা! ক্যামেরাকে একেবারে ভেঙে কাদাতে ফেলে দেওয়া হয়েছিল। আজও আক্রান্ত মিডিয়া। আজকে জেলিয়াখালী যাওয়ার পথে। এর আগে মিডিয়া আক্রান্ত হয়েছিল সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়ির সামনে, আর আজকে শাহজাহান শেখের এক সাকরেদ শিবু হাজরা, তার যে এলাকা জেলিয়াখালী, সেখানে আজকে কভার করতে যাওয়ার পথে মিডিয়া আক্রান্ত হয়েছে। দেখছেন সিএন চ্যানেলের সাংবাদিক, তিনিও আক্রান্ত। তাদের ক্যামেরাকে, যেটা বুঝতে পারলাম, একেবারে ভেঙে কাদাতে ফেলে দেওয়া হয়েছিল, কারণ তারা ওখানে কভার করতে যাচ্ছিলেন। ওখানে যে গ্রামবাসীদের যে বিক্ষোভ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ওইসব এলাকাতে যাচ্ছিলেন কভার করতে, মানুষের অভিযোগ শুনতে এবং আপনাদেরকে শোনাতে। সেই জন্য একেবারে রাস্তাতে ঘিরে ক্যামেরা এবং লাইভ করার যে যন্ত্রপাতি, সেগুলো সব ভেঙে দেওয়া হয়। ক্যামেরাকে হয়তো পরে উদ্ধার করা হয়েছে, কিন্তু যা অবস্থা, ওই ক্যামেরা আর চলবে বলে তো মনে হচ্ছে না। কাদায় ভর্তি, টুকরো টুকরো। এই হচ্ছে বাংলার গণতন্ত্র, এই হচ্ছে বাংলাতে মিডিয়ার কাজের স্বাধীনতা, যেটা বড়াই করে বলার চেষ্টা করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন কি অবস্থা ক্যামেরার। ক্যামেরা ভাঙচুর এবং ক্যামেরা পার্সন, রিপোর্টার, এমনকি আরো যারা সঙ্গে ছিলেন তাদেরকেও আক্রমণ করা হয়েছে। শুধু সিএন নয়, আমি যেটা খবর পেলাম, একসঙ্গে টিম করে আর কি তারা ঢুকছিলেন ওই এলাকাতে। আসলে ওখানকার রাস্তা তো খুব দুর্গম, ওই জলপথ, এই ঘাট থেকে ওই ঘাট যাওয়া, গাড়ি রেখে দিয়ে তারপর ওখান থেকে টোটো নিয়ে যাওয়া, খুব একটা ওই রকম একটা খুব ভৌগোলিক যে বিষয়টা না, খুব ওখানে খারাপ যাতায়াতের ক্ষেত্রে। তো যাচ্ছিলেন তারা টিম করে। আমি যেটা খবর পাচ্ছিলাম যে TV9-এরও ক্যামেরা পার্সন, রিপোর্টার আক্রান্ত হয়েছেন। তো আমি এই ভিডিওটা পেয়েছি দর্শক, সিএন চ্যানেলের সাংবাদিক, যাকে আমরা দেখতে পাচ্ছি, শেখ মফিজুল ইসলাম, এবং ক্যামেরা পার্সনকে আপনারা দেখছেন, তারা আক্রান্ত হয়েছেন। কিন্তু কি হয়েছে, নিশ্চয়ই এইসব নিয়ে আপনাদের মধ্যে একটা কৌতূহল রয়েছে, আর আমি সেই কৌতূহল দূর করার জন্য আমি জাস্ট কিছুক্ষণ আগে শেখ মফিজুল ইসলামকে ফোনে ধরেছিলাম। কি কথা হলো, কিভাবে কি এই ঘটনা ঘটলো, কতটা ভয়ঙ্কর। দর্শক, আমি যা শুনেছি আমি সেটাকে রেকর্ড করেছি, আমি সেটা আপনাদেরকে এখন প্লে করে শোনাবো দর্শক, যে আক্রান্ত সাংবাদিক শেখ মফিজুল ইসলাম উনি কিভাবে, বা ওনাদের টিম বা আরো সঙ্গে যারা অন্যান্য মিডিয়ার লোকজন ছিলেন, তারা কিভাবে আক্রান্ত হলেন, তার কি বিবরণ উনি দিয়েছেন বা দিয়েছে। আমার থেকে অনেক ছোট। আমি একেবারে হুবহু বক্তব্যটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, ভালো করে শুনবেন দর্শক। খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর বলে মনে হয়েছে। যখনকার মানুষ কি করে থাকেন, যদি মিডিয়ার উপরে এইরকম আক্রমণ হয়, ওখানকার মানুষ কিভাবে থাকেন এবং কিভাবে বা প্রতিবাদ করবেন বা কি করে করছেন, ওখানকার যা অবস্থা শুনলাম। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, যে তারপরও এতটা সাহস নিয়ে ওনারা যেভাবে প্রতিবাদ করছেন, আমি তো অবশ্যই ওখানকার মানুষদের, বিশেষ করে মহিলাদেরকে কুর্নিশ জানাতে চাই। হ্যাঁ, আইন হাতে তুলে নিয়ে এমন কিছু করবেন না যেটা অন্য সমস্যা তৈরি করতে পারে, কিন্তু আপনারা যে প্রতিবাদ করছেন ওখানকার মহিলারা সামনে থেকে, ভাবা যায় না। মিডিয়ার উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, তার ওখানকার নেতারা কতটা অ্যাগ্রেসিভ, কতটা কি বলবো, মারাত্মক। আমি দর্শক আপনাদেরকে জাস্ট একটু শোনাই আমার সঙ্গে কি কথা হয়েছে, আমি তারপর এটা নিয়ে ব্যাখ্যাতে নিশ্চয়ই
আসবো, একটু লম্বা ইন্টারভিউ। দর্শক আপনারা আগে শুনুন, তারপর আমি আলোচনাতে আসছি। মফিজুল, কি হয়েছে বলো তো? দেখো, তুমি জানো যে বিগত কয়েকদিন ধরে সন্দেশখালী দ্বীপ অঞ্চলে সাধারণ মানুষরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এই শাহজাহান শেখের যারা অনুগামী, ওখানকার তৃণমূল নেতা যারা মূলত ওই সাধারণ মানুষের উপর অত্যাচার করতো দিনের পর দিন ধরে। তাদের জমি দখল করে নিয়ে ভেড়ি করা, তাদের জমি জায়গা জোর করে দখল করে নিয়ে সেখানে পোল্ট্রি ফার্ম তৈরি করা। মূলত অভিযোগটা সব থেকে জোরালো হিসাবে ছিল সন্দেশখালীর বুকে শিবু হাজরার বিরুদ্ধে। এই শিবপ্রসাদ হাজরার মানে এই যে পোল্ট্রি ফার্ম সেখানে ভাঙচুর করা হয়েছে সন্দেশখালীতে গত পরশুদিন রাতে। তারপর আজকে সকাল থেকে আমাদের কাছে খবর আসছিল যে শিবু হাজরা যে দ্বীপ অঞ্চলে থাকে সেটা হচ্ছে জেলিয়াখালী দ্বীপ অঞ্চল। সেখানে শিবু হাজরা তার আদি বাড়ি, সেখানেই থাকে। তার বাড়ির পেছনের অংশেও ঠিক ওখানকার আদিবাসী গরিব মানুষদের জমি দখল করে নিয়ে সেখানে তিনি পোল্ট্রি ফার্ম করেছেন, সেখানে বাগান বাড়ি তৈরি করেছেন এবং দিনের পর দিন ওই এলাকার মানুষদেরকেও অত্যাচারের শিকার হতে হয়েছে শিবু হাজরার অনুগামীদের দ্বারা। যারা হচ্ছে তৃণমূল করেন বলেই ওখানকার মানুষজন তারা কিন্তু অভিযোগ করছেন। এবার জেলিয়াখালী এলাকার হালদারপাড়ার সমস্ত গ্রামের মানুষজন আজকে একজোট হয়ে এই শিবু হাজরার যে সাম্রাজ্য ওখানে বিস্তার হয়েছে বিগত কয়েক বছরের মধ্যে, যার মধ্যে পোল্ট্রি ফার্ম রয়েছে, বাগান বাড়ি রয়েছে, সেগুলো তারা ভাঙচুর করতে যাবে এরকম খবর সকাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। কিন্তু এতটাই ওইখানকার ইন্টেরিয়র এরিয়া একেবারে দ্বীপ অঞ্চল, সেখানে ওই অঞ্চলে ঢোকার জন্য রাস্তা একটাই, সেখানে ফেরিঘাট একটা, ঢুকতে হবে একদিকেই, ওই দিক থেকে বেরিয়ে আসতে হবে। ফলে ওই জায়গায় যেতে গেলে অনেকটাই সতর্কতা অবলম্বন করে যেতে হয়। এমনকি ওখানে পুলিশের কোনো আউটপোস্টও নেই। সন্দেশখালী দ্বীপে সন্দেশখালী থানা রয়েছে, আর জেলিয়াখালী দ্বীপটাও সন্দেশখালী থানার অন্তর্গত। ফলে ওখানে কোন অন্তর্গত হলেও যেহেতু ওটা আলাদা একটা দ্বীপ, সেখানে পুলিশের তরফ থেকে কোনো আউটপোস্টও করা নেই বা পুলিশ ফাঁড়িও নেই। ফলে ওখানে সবসময় পুলিশও থাকে না। ফলে যে কারণেই গ্রামের মানুষের অভিযোগ যে ওখানে দুষ্কৃতি রাজটা প্রতিনিয়ত সবসময় চলতে থাকে। তারা শাসক দলের সঙ্গে যুক্ত এরকম লোকজন তারা কিন্তু সাধারণ মানুষের উপর অত্যাচার করে। শাহজাহান শেখ এবং শিবু হাজরার বিরুদ্ধে এই অভিযোগটা কিন্তু রয়েছে, তারা অনুগামী দিয়ে এটা হামলা চালায়। আজকে আমরা যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন খবর পেলাম যে ওখানে ভাঙচুর করছে গ্রামবাসীরা, আগুন ধরিয়ে দিচ্ছে শিবু হাজরার পোল্ট্রি ফার্ম এবং শিবু হাজরার বাগান বাড়ি, দোতলা যে পাকা বাড়ি সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে। মোবাইলে সেই ছবি আমাদের কাছে আসছে। ফলে সেই ছবি দেখার পর আমরা সাংবাদিকতার তাগিদে আর কিন্তু অন্য দিকে দাঁড়িয়ে থাকতে পারিনি। ফলে সেই খবর সংগ্রহ করতে আমরা কিন্তু তড়িঘড়ি ভাবে সেখানে একটি বোর্ডে উঠে ধামাখালি হয়ে আমরা জেলিয়াখালী যে ফেরিঘাট রয়েছে সেখানে পৌঁছায়। আমার সঙ্গে আমার চিত্র সাংবাদিক সুরজিৎ প্রামাণিক ছিল, আমার গাড়ির চালক তিনিও ছিলেন এবং সঙ্গে অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারাও কিন্তু ছিলেন। 7 জনের মতো আমরা একসঙ্গে এই মানে ধামাখালী থেকে বিদ্যাধরী নদী পার হয়ে জেলিয়াখালী দ্বীপ সেখানে পৌঁছায়। তারপরে একটি টোটোই করে আমরা কিন্তু সে যে স্পট যেখানে ভাঙচুর আগুন ধরানো হয়েছে সেই উদ্দেশ্যে আমরা যাই। কিন্তু যেতে যেতে জেলিয়াখালী বাজার বলে একটা জায়গা রয়েছে, সেইখানে আমরা দেখি লক্ষ্য করি যে কয়েকজন মানে মানুষ সেখানে বাইক নিয়ে অপেক্ষা করছে, প্রত্যেকের কিন্তু মুখে কাপড় দিয়ে বাঁধা ছিল। তাদেরকে দেখে আমাদের একটা সন্দেহ হয় যে এরা হয়তো আক্রমণ চালাতে পারে। কিন্তু তারপরও আমরা সেই টোটো নিয়ে এগিয়ে যাচ্ছিলাম একেবারে প্রত্যন্ত এলাকা। তারপরেও যে এলাকাতে এই দুর্ঘটনাটা ঘটেছে বা আগুন ধরে দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটা নদীর পাড়ে বা নদী সংলগ্ন এলাকায়। কিন্তু সেই স্পটে যাওয়ার আগেই এই বাইক বাহিনী কার্যত আমাদেরকে ঘিরে ধরে এবং সেখানে গিয়ে তাদের প্রথম টার্গেট ছিল, যেহেতু আমাদের কাছে কোনো ব্যাগ ছিল না, আমাদের হাতে বুম ছিল, বুমে সিএনএর লোগো ছিল, ক্যামেরা হাতে ছিল, আমার ক্যামেরা পার্সন তার হাতে ক্যামেরা ছিল। ফলে সিএন লোগো দেখার পরেই তারা চিহ্নিত করে নিতে পারে খুব সহজেই যে আমরা সিএন এর প্রতিনিধি। এবং সিএন বরাবরই তোমরা যখন আরামবাগ টিভি বরাবর শাসক দলের টার্গেটে থাকো, যার কারণে অনেক রকম হেনস্থার শিকার হতে হয়েছে তোমাকে। ঠিক একই রকম ভাবে আমরাও যখন সিএন এর পক্ষ থেকে বিভিন্ন জেলায় কাজ করতে চাই, শাসকের রোশন হলে কিন্তু একাধিকবার পড়তে হয়েছে। গত 5 তারিখে আমাদের অন্য চিত্র সাংবাদিক নিখিল দাস তিনিও আক্রান্ত হয়েছে শাহজাহান শেখের বাড়িতে যখন ইডি রেড করতে গিয়েছিল। তখনও ক্যামেরা ভেঙে দেওয়া ছিল, সেই ক্যামেরা আজও আমরা খুঁজে পাইনি। আমাদের লাইভেও ভেঙে দেওয়া হয়েছিল, সেটাকে আর রিকভার করা যায়নি। এবং চিত্র সাংবাদিক হিসাবে নিখিল দাস তিনিও কিন্তু আক্রান্ত হয়েছিলেন। ফলে তারপরেও আজকে তার 1 মাস 35 দিনের মাথাতে আবার আমরা আক্রান্ত হলাম। সেখানে ক্যামেরা ধরে তারা টানাহিচড়া করতে থাকে। প্রথমে ক্যামেরাটা তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমার চিত্র সাংবাদিক যিনি ছিলেন সুরজিৎ প্রামাণিক, সে ক্যামেরা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। আমরাও সেই ক্যামেরাটাকে দুজন মিলে ধরে থাকি যাতে করে ক্যামেরা কোনো রকম ভাবে ওরা ছিনিয়ে নিতে না পারে, কারণ ওটাই আমাদের কাছে অস্ত্র। ক্যামেরা বোম এটাই আমাদের কাছে অস্ত্র, সেটা ছিনিয়ে নিলে আমরা নিরস্ত্র হয়ে পড়ি, কোনো কাজ করতে পারি না।
সেটাকে বাঁচাতে গিয়ে তারপরে টার্গেট পড়ে আমাদের ওপর, তারপরে এলোপাতাড়ি ভাবে আমাদের টানাহিচড়া করা হয়, হেনস্থা করা হয়, আক্রমণ করা হয়। আমাদের পাশাপাশি অন্যান্য যে সমস্ত চ্যানেলের প্রতিনিধিরা ছিল তারাও ঠিক একই রকম ভাবে আক্রান্ত হন। তারপরে সেই ক্যামেরা কোনোভাবে আমরা ধরে রাখতে না পেরে প্রায় 10 জনের বেশি এরকম মুখে কাপড় বাঁধতে থাকা দুষ্কৃতী তারা এসে ক্যামেরাটাকে ছিনিয়ে নেয়, রাস্তার উপর ক্যামেরাটাকে আছাড় মারে, ক্যামেরা ভেঙে টুকরো হয়ে যায়, কয়েক টুকরো হয়ে যায়। তারপরে ওখান থেকে কোনো রকম ভাবে আমরা যাতে পুনরায় আমাদের উপর আক্রমণ না হয় সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপর সেই ক্যামেরা তারা নদীতে সেটাকে ফেলে দেয়। পরবর্তীকালে আবার যখন আমরা যাই তাকে ক্যামেরা উদ্ধার করি, কিন্তু ঘটনাচক্রে এইরকম যখন দুষ্কৃতীদের সঙ্গে আমাদের এই আক্রমণের ঘটনা ঘটছে তার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তারপরে পুলিশ দেখি দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারপরে পুলিশের উপস্থিতিতে আবার কিন্তু আমরা সেই স্পটে ঢুকি, আমরা কিন্তু পিছিয়ে যাইনি। ফলে আমরা আবার যেহেতু ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে তাই আমরা মোবাইল নিয়ে আবার সেই স্পটে যাই, সেখানে গিয়ে দেখি যে পোল্ট্রি ফার্মে কিভাবে গ্রামবাসীদের জনরোষ সেখানে আছড়ে পড়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাগান বাড়িতে। সেই সব ছবি করে আমরা আবার সিএনএর যারা দর্শক রয়েছেন তাদের জন্য সেগুলো তুলে ধরি। এক নাগারে সেখানে কিন্তু আমরা কাজটা চালিয়ে যাই। ফলে এই অবস্থায় মানে এতটাই দুর্গম এলাকা, সেখানে পুলিশ থাকে না, সেখানে সাধারণ মানুষ যদি অত্যাচারিত হয়, পুলিশের কাছে যাওয়ার কোনো রাস্তা নেই। ফলে এইরকম একটা পরিস্থিতি যেখানে একটা অঞ্চল রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রশাসন রয়েছে সেখানে, কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ মানুষের যে কোনো রকম ব্যবস্থা নেই, সেটা আজকে আমরা হয়তো গিয়ে সেটা টের পেয়েছি। সেখানে যে এই শিবু হাজরার লোকজন তারা যে দুষ্কৃতী রাজ চালায়, তারা কিভাবে চালায় সেটা কিন্তু সাধারণ মানুষ ওখানে যে কিভাবে অত্যাচারিত হয় আজকে আমরা আক্রমণের শিকার হয়ে সেটা কিন্তু বুঝতে পেরেছি। ফলে যত সময় যাচ্ছে এই সমস্ত এলাকায় কাজ করতে গিয়ে বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। 35 দিনের মাথায় দুবার আমরা সিএন কিন্তু এই এলাকাতে হলাম, যেখানে গত 5 তারিখে ইডি যখন রেড করতে গিয়েছিল সাজানের বাড়িতে, সেখানে মারাত্মকভাবে আক্রমণের শিকার হয়েছিল সিএন এবং সেখানে আমাদের ক্যামেরা যে ভেঙে দেওয়া হয়েছিল সেটাকে উদ্ধার করা আজ পর্যন্ত যায়নি। আজকেও ঠিক একই রকম ঘটনা ঘটলো, সেই ক্যামেরা কিন্তু একবারে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আমাদের ওপরেও কিন্তু আক্রমণ নেমে এসেছে। ফলে ভয়াবহ এই অভিজ্ঞতা আজকে, যেটা আগামী দিনে আদৌ সংবাদ মাধ্যম হিসাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় থাকছে। ফলে এই এলাকাগুলোতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা নিরাপদভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে সেই প্রশ্নটাও কিন্তু এই ধরনের ঘটনাগুলো থেকে কিন্তু সামনে উঠে আসছে। আজকে তোমার আরামবাগ টিভি যেমন বিভিন্ন রকম ভাবে আক্রমণের শিকার হয়, ঠিক সিওনও কিন্তু একই রকম ভাবে এই আক্রমণের শিকার হতে হচ্ছে, শুধুমাত্র সত্যি কথা তুলে ধরার জন্য বা মানুষের অভিযোগটাকে সামনে আনার জন্য। মফিজুল, তার মানে আমি যেটা বুঝছি, যদি পুলিশ ওই সময়ে না আসতো, আসলে পুলিশও তো ঠিক মতো করে কাজ করে না, কিন্তু তবুও চোখের সামনে এরকম ঘটছে তখন হয়তো একটু বাধা দেওয়ার চেষ্টা করবে। মানে পুলিশ যদি ওই সময় এসে না পড়তো তাহলে তো মনে হয় আক্রমণের বিষয়টা আরো মারাত্মক হতো, নাকি? একেবারেই মারাত্মক হতে পারতো, আরো বড় ধরনের বিপদ আমাদের ঘটতে পারতো। সেখানে সেরকম সম্ভাবনা কিন্তু ছিলই, কিন্তু তোমাকে বললাম এমন একটা জায়গা যেখানে পুলিশের আউটপোস্ট নেই, ওটা একটা আলাদা দ্বীপ অঞ্চল, সেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। যদি পুলিশের সাহায্য করে তাহলে বিদ্যাধরী নদী পেরিয়ে সন্দেশখালী, ধামাখালী বা সন্দেশখালী গিয়ে থানায় অভিযোগ জানাতে হবে, কিন্তু সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে এলাকার মানুষদের অভিযোগ রয়েছে। গতকাল সেটা এলাকার মানুষদের বক্তব্য আমরা তুলে ধরেছি যে পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ সাধারণ মানুষের অভিযোগ নেয় না, তারা এই শিবু হাজরার কাছেই পাঠিয়ে দেয় যে শিবু হাজরার কাছে বা সাজান শেখের কাছে গিয়ে বিচার করার জন্য। ফলে ওইখানে কিন্তু পুলিশ আছে বটে, সেটা অন্য একটা দ্বীপে তার একটা থানা রয়েছে, কিন্তু সেই থানা থাকলেও এই যে অঞ্চলে আমি মফিজুল জানতে চাইছি যে উল্টো দিকে যে থানায় আসতে হবে মানুষকে, ওই যে নদী পেরোতে হবে, ওই নদী সবসময় তো মানে ঘাটে নৌকাও মনে হয় থাকে না, নৌকা স্টার্ট হলে নদী পেরোতেই বা কতক্ষণ লাগে? নদী পেরোতে গেলে প্রথমে হচ্ছে যে ওই জেলিয়াখালী ঘাট থেকে যদি কোনো মানুষ সন্দেশখালী থানায় যায় তাহলে তাকে ওই ঘাটে উঠতে হবে, সেই নৌকা বা বোট সেটা পরে যাবে ধামাখালী ঘাটে, ধামাখালী ঘাট হয়ে তারপরে যাবে সেটা সন্দেশখালী ঘাটে। ফলে এটাও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ বিষয়, প্রায় সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট যদি খুব কম সময় লাগে সেটা কিন্তু লাগবে, কিন্তু সেটা তো নদী পেরোতে হচ্ছে। 15 মিনিট হয়তো বোটে করে যাচ্ছে ঠিকই, নদী পেরিয়ে তবে কিন্তু আসতে হবে। তার আগে নদী মানে নৌকার সময় পাওয়া, তারপরে পৌঁছানো, নদীর নৌকা পেরিয়ে যাওয়া অনেক সময় সাপেক্ষ। আমি তার মানে বুঝছি যে মিডিয়ার উপরে যদি এইভাবে
মানে এই রকম আক্রমণ হতে পারে, তাহলে এলাকার মানুষ কি করে তাদের বিরুদ্ধে কথা বলবেন? মিডিয়ার উপর আক্রমণ যারা করতে পারে, তাহলে এলাকার মানুষের উপরে আক্রমণ তারা কি নাই ভাবে করতে পারে? আজকে হয়তো সেই জন্য সেই চাপা ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটছে বলেই আজকে এরকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তোমার কি মনে হয়, যা দেখে এলে, মানে যারা আজকে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, যদি এর পরে পুলিশ প্রশাসন ঠিক মতো করে ব্যবস্থা না নেয়, তাহলে কি আরো মারাত্মক অত্যাচার শুরু হতে পারে? কি মনে হচ্ছে? সেই আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই ওই এলাকার গ্রামবাসী যারা রয়েছেন তারা করতে ইতিমধ্যেই শুরু করেছে। কারণ তাদের বক্তব্য যে পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই, কারণ পুলিশকে তারা কখনোই পাশে পায়নি। আজকে সংবাদ মাধ্যমে তাদের এই পরিস্থিতির কথা তুলে ধরাতে তারা কিছুটা সাহস পেয়েছিলেন, এবং সেই সাহসটা সন্দেশখালীর দ্বীপ অঞ্চলের মানুষরা তারা দেখেছিলেন। এবং যে সন্দেশখালীর গ্রামের মানে দ্বীপ অঞ্চলের মানুষরা রয়েছে, গতকালকে তারা একজোটে এই বিক্ষোভটা দেখাতে পেরেছেন। সেটা দেখে কিন্তু এই এই অঞ্চল যেটা যেখানে আজকের এই অশান্তির ঘটনা ঘটেছে, সেই অঞ্চলের দ্বীপের মানুষজন তারাও কিন্তু সাহস দেখিয়ে এই ধরনের প্রতিরোধ করার কিন্তু তারা চেষ্টা করেছেন। কিন্তু তাদের প্রতিরোধ করলেও কিন্তু ওইখানে যে শিবু হাজরার অনুগামীরা তারা আবার পাল্টা এদের উপর আক্রমণ করবে বা আক্রমণ করেছে, এখান থেকেই তাদের আশঙ্কা আরো বাড়ছে। হয়তো রাতের অন্ধকারেও তাদের উপর আক্রমণ হতে পারে, এমনটাই কিন্তু তারা মানে আতঙ্কের মধ্যে রয়েছে। সন্ধ্যের আগে পর্যন্ত আমরা দেখলাম, কারণ ঘটনার পর বেশ কিছুক্ষণ পর ওই দ্বীপে আমরা ডিআইজি বারাসাত, ডিআইজি র্যাঙ্কের যিনি অফিসার রয়েছেন তিনি বিশাল পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হয়েছিলেন। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার গেছিলেন, মিনাকার এসডিপিও তিনি উপস্থিত ছিলেন। কিন্তু সন্ধ্যের আগেই কিন্তু দেখলাম তারাও কিন্তু ওই দ্বীপ অঞ্চল ছেড়ে এপারে চলে আসে, সন্দেশখালীর দিকে চলে আসে। ফলে পুলিশি ব্যবস্থা যে রাতের অন্ধকারে বা রাতের বেলা ওই অঞ্চলে থাকবে, এমনটা কিন্তু নিশ্চিতভাবে তারা গ্রামবাসীরা বলতে পারছেন না। ফলে সেক্ষেত্রে যদি আবার এই দুষ্কৃতীরা ওই গ্রামবাসীদের ওপর আক্রমণ চালায়, তাহলে তাদের নিরাপত্তা কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। এবং তারা কতটা নিরাপদ রয়েছে এই ঘটনার পর থেকে কিন্তু আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। ফলে ওই এলাকার মানুষজন যথেষ্টই কিন্তু তারা আতঙ্কে যে বিগত বছর ধরে তারা জীবন কাটিয়েছে, এবং সেটা তাদের কথাতেই স্পষ্ট। এবং আজকের এই ঘটনার পর তারাই বা কতটা নিরাপদে থাকবে ওই এলাকায় বাড়িতে, সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। মফিজুল, যে ঘটনা ঘটেছে তোমাদের হাউস এবং অন্য হাউসও বলছো, তোমরা কি পুলিশে কোনো অভিযোগ করছো, নাকি অভিযোগ করে লাভ নেই? সন্দেশখালীতে যেটা হয়েছিল তাতেও তো কিছু লাভ হয়নি, তোমাদের কি কোনো অভিযোগের কিছু করছো পুলিশের কাছে? না, অভিযোগ অবশ্যই করা হচ্ছে। তার কারণ সন্দেশখালীর ঘটনাতেও অভিযোগ দায়ের হয়েছিল, তার ভিত্তিতে এফআইআর হয়েছে। যদিও সেই অভিযোগের পর এখনো পর্যন্ত কোনো কিছু উদ্ধার করা হয়নি, বা যারা আক্রমণ করেছিল তাদের সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটাও পুলিশের তরফ থেকে জানানো হয়নি। আজকের ঘটনাতেও আমরা অভিযোগ জানাচ্ছি থানাতে। পুলিশকে ইতিমধ্যেই পুরো ঘটনার সম্পর্কে জানানো হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে মৌখিকভাবে যে তারা বিষয়টি নিয়ে অবশ্যই দেখবেন যে কে বা কারা যুক্ত রয়েছে। ফলে কতটা সঠিক তদন্ত হবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না, আগামী দিনে সেটা নিশ্চয়ই বোঝা যাবে। তবে বিশাল পুলিশ ফোর্স তারা কিন্তু গতকাল থেকে ওই এলাকায় মোতায়েন থাকলেও এলাকার বাসী তারা বলছেন যে এত পুলিশ তারা কিন্তু কখনো দেখেনি। আজকে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। মানুষ যারা দুষ্কৃতীদের বিরুদ্ধে সরবজে শাহজাহান শেখের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিক্ষোভ দেখাচ্ছে, সেই কারণেই হয়তো এত পুলিশ ফোর্স আসছে। ফলে পুলিশ ফোর্স কিন্তু এতদিন তারা কোনোদিন দেখেনি এই দ্বীপ অঞ্চলগুলিতে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ বরাবরই রয়েছে, আজও রয়েছে। আজকে পুলিশের সামনেও মানুষের সেই আতঙ্ক কিন্তু তাদের চোখ মুখ থেকে চলে যাচ্ছে না। তারা কিন্তু এখন ওকে মফিজুল, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অফিসের হয়ে মানে কাজে গেলে একবার করে যাচ্ছ আর ক্যামেরা ভেঙে নিয়ে চলে আসছো, যন্ত্রপাতি ভেঙে নিয়ে চলে আসছো, অফিস কি বলছে? দেখো, অফিস বরাবরই আমাদের সাপোর্ট দেয়, যে কারণেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। গত 5 তারিখ আমাদের অফিসের মূল্যবান ইনস্ট্রুমেন্ট গুলো নষ্ট হয়েছে। তারপরেও তো সন্দেশখালী এলাকায় গত 5 তারিখের পর নিখিল আক্রান্ত হওয়ার পর 6 তারিখে আমি কিন্তু শাহজাহান থেকে ডেরায় ঢুকেছিলাম, তার বাড়ির ছবি করে দেখিয়েছিলাম। অফিস সাপোর্ট করেছিল, অফিস পাঠিয়েছিল বলেই কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি। আজকে ওই ঘটনার পরেও অফিস কিন্তু বলেনি যে তোমরা চলে আসো। অফিস হয়তো সব বরাবরই বলে সব সাবধানে কাজ করতে, কারণ সাবধানতা অবলম্বন করার কথা অফিস প্রথম থেকেই আমাদের কাছে বলে আসে। আর এই ধরনের ইনস্ট্রুমেন্ট ভেঙে আসা বা ফিরে যাওয়া এটা আমাদের কাছে অত্যন্ত খারাপ এবং কষ্টের। কারণ যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি সেইগুলো যখন নষ্ট হয়ে যায় বা মানুষ সেগুলো ভেঙে দেয়, সেটা অবশ্যই আমাদের কাছে কষ্টের। আমাদেরও এতটাই বিষয়টিকে নিয়ে অফিসের সামনে দাঁড়াতে নিজেদেরকেও খুব কষ্টে লাগে। কিন্তু অফিস বা বস যারা রয়েছেন বা অফিসের কর্তৃপক্ষ যারা রয়েছেন
তারা কিন্তু কখনোই বলেনি যে এই স্টুডেন্ট নষ্ট হয়েছে বলে তোমরা ভেঙে পড়বে, এমনটা নয়। সাহসের সঙ্গে কাজ করার যে মানে সাহসের সঙ্গে কাজ করার জন্য মেন্টালি সাপোর্ট দেওয়া, সেটা প্রতিনিয়ত তারা ফোন করে দেন প্রত্যেকেই। তার জন্য অবশ্যই কয়েকজনের নাম আমাকে নিতেই হবে। তার মধ্যে যেমন আমাদের এমডি স্যার রয়েছেন, সেই সঙ্গে বুম্বাদা রয়েছে, ভাস্করদা রয়েছেন, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ রয়েছেন। এরা কিন্তু বরাবরই এরকম ভাবে মেন্টালি সাপোর্ট দেয় বলে আমরা কিন্তু এই ধরনের ইন্টেরিয়ার এরিয়াগুলোতে গিয়ে কাজ করতে পারি। আজকে আক্রান্ত হয়েছি ঠিকই, কিন্তু আমরা এই সিএনএর তরফ থেকে একাধিক ইন্টেরিয়ার এলাকায় যারা দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা হিসাবে পরিচিত, যাদের এলাকায় ঢুকতে মানুষ ভয় পায়, সেই এলাকায় গিয়ে আমরা কাজ করেছি। তার মধ্যে বীরভূম থেকে আমরা একাধিক স্টোরি করে তুলে ধরেছি, যা মানুষ কিন্তু সেগুলো দেখতে পেয়েছিল যারা আগে জানতো না। ঠিক একই রকম ভাবে সন্দেশখালীর এই দ্বীপ অঞ্চলগুলোতে মানুষ কতটা কষ্টে রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি। ফলে যার মাধ্যমে মানুষ কিন্তু জানতে পারছে এখানে শাহজাহান শেখ কতটা দাপটের সঙ্গে তিনি রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি করেছেন। ফলে এই বিষয়গুলো তুলে ধরার জন্য অফিস বরাবরই সাপোর্ট করে বলেই কিন্তু আমরা আজ কাজ করতে পারি। যার জন্য অবশ্যই মানে অফিসের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে প্রণাম বা ধন্যবাদ এগুলো জানাতেই হবে। তুমি কি এখন বেরিয়ে চলে এসছো ওখান থেকে? হ্যাঁ, যেহেতু অন্ধকার নেমে এসছে ফলে আমরা সেই দ্বীপ অঞ্চল ছেড়েছি, আপাতত আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। ওকে, এবং সন্ধ্যা নেমেছে, নিশ্চয়ই নিরাপদ জায়গায় আসতে হবে। কিন্তু যে কাজটা করেছো, যে ক্যামেরা ভেঙে দেওয়া, এত কিছু প্রতিবন্ধকতা, তারপরেও স্পটে পৌঁছানো, মোবাইল নিয়ে কাজটাকে সম্পন্ন করা, এরকম ঝুঁকি নিয়ে অবশ্যই কিন্তু কুর্নিশ জানাতে হবে তোমাকে এবং তোমাদের গোটা টিমকে, এবং হাউস যেভাবে পাশে আছে হাউসকেও আমি আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সাবধানে থাকো, কিন্তু কাজটা যেভাবে করে যাচ্ছ সেইভাবেই করে যাবে, এটাই আমরা সাধারণ মানুষ বা সিএনএর দর্শক হিসেবে আশা করি। ভালো থেকো। থ্যাংক ইউ। দর্শক শুনলেন একটা লম্বা ইন্টারভিউ। আমি আর কিছু বলবো না, শুধু এটাই ভাবতে বলবো। ভাবুন তাহলে ওইসব দ্বীপ এলাকাতে মানুষজন কিভাবে থাকেন, তাদের উপরে কিভাবে অত্যাচারটা হয়। আজকে তারা বলছেন প্রকাশ্যে এসে, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় ইত্যাদি বিষয়। বুঝতেই পারছেন যে কিভাবে ওখানে তারা থাকেন। কোনো পুলিশের আউটপোস্ট নেই ওখানে যে মানুষ সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন, তাকে নদী পেরিয়ে ঘাটে নৌকা আছে কি নেই, নৌকা এলে কখন আসবে, মানে সাংঘাতিক অবস্থা। ওই সেই আনোয়ারুল কেস, মানে কিছু হলেই ওই শিবুদেরকে বলতে হবে, শিবুরাই ওখানে সব, তাদের কথা শুনে চলতে হবে, তাদের দাবি মেনে চলতে হবে, এরকম পরিবেশ। এবং সেই জন্য তারাও তাদের মতো করে লুটপাট করে নিয়েছেন, জমি জায়গা সব লুটপাট করে ভেড়ি করে নিজেদের মতো করে সাম্রাজ্য বিস্তার করেছেন। আজকে সেই ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি জানি না এরপর তাদেরকে আবার কি না অত্যাচার সহ্য করতে হয় যদি শাসক না এটাকে দমন করার চেষ্টা করে। মানুষ বলছেন অমকের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। যেখানে এইসব ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে। ফলে পুলিশের যা ভূমিকা, শাসকের যা ভূমিকা, আমি নিজেও খুব চিন্তায় রয়েছি ওখানকার মানুষদের জন্য। কিন্তু কি আছে, মানুষ হয়তো ভেবে নিয়েছেন এমনিই তো যা অবস্থা, না খেয়ে আমাদেরকে মারা যেতে হবে, যা যেভাবে জুলুম চলছে, চলো শেষ রক্ষা, নিজেদের কি শেষ চেষ্টা করে যায়। সেই জায়গা থেকেই তো এতটা, মানে এত চাপ, এত প্রেসার, এত ভয়ঙ্কর পরিবেশ, তারপরেও তারা গর্জে উঠছেন। মানে বুঝতে পারছেন, দেওয়ালে মানে পিঠ না ঠেকে গেলে এরকম হয় না। কতটা চাপ সহ্য করতে 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 কতটা ক্ষোভ তৈরি হলে এতটা সাহস তাদের মধ্যে আসে যে একেবারে শেষ, যা হবে হবে। এই হচ্ছে ওখানকার পরিবেশ দর্শক। এবং মিডিয়াকে এইভাবে আক্রমণ করা হয়েছে, একাধিক মিডিয়াকে ভাঙচুর ইত্যাদি করা হয়েছে দর্শক, খুব দুর্ভাগ্যের। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।